যার কারণে শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে, তারা বলছেন যে তিনি কেন দেশে আসেন না। আপনি এটাকে কিভাবে দেখছেন? এবং এই যে আপনার যে নির্বাচন নিয়ে সংশয়টা ছিল, এটা কি এখন আরো দানা বাঁধলো নাকি একটু দূর হয়েছে? কারণ দুদিন বাদে বাংলাদেশে কিন্তু গণসংযোগ শুরু হয়ে যাচ্ছে ফরমালি। আমার সন্দেহটা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আছে, মানে বহাল থাকবে। আমি 12 তারিখ দেখে বলবো যে হ্যাঁ নির্বাচন হচ্ছে, নির্বাচন হচ্ছে। আমি বলছি না যে হচ্ছে না, কিন্তু সন্দেহটা যদি হয়, সেই যদিটা আমি 11 তারিখ পরে বুঝবো। কারণ আমার নিজের ধারণা যে নির্বাচনে সরাসরি রাজনৈতিক নির্বাচনটা হোক বা না হোক, গণভোটটা করার জন্য ইউনূস মরিয়া, এবং তিনি কার্যত একটা রাষ্ট্রপতির ধাঁচের শাসন ব্যবস্থা কার্যকর চালু করতে চান, যেটা জুলাই সনদের নির্যাস। ফলে তিনি যেটার জন্যই হ্যাঁ ভোটে বাধ্য করবেন। তিনি যে প্রচার করছেন, একটা সরকার যেভাবে নির্বাচনের প্রচার করছেন, অভূতপূর্ব, এটা কখনো দেখা যায় না। এবং ইলেকশন কমিশন সেখানে চোখে আঙুল দিয়ে ঠুলি বেঁধে বসে আছে। আর দেশে ফিরে প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা বলেছেন যে ইউনূস সরকার থাকাকালীন তিনি ফিরবেন না, তিনি নতুন কেয়ারটেকার সরকার হলে ফিরবেন। এক। দুই হচ্ছে, যে ফাঁসির কথাটা বলা হচ্ছে, সে বিচারটাই তো হয়নি, বিচারটাই তো গলত। এটা ভারতও মানে না এই বিচার, আন্তর্জাতিক দুনিয়া কি মানলো কি মানলো না ভারতের এসে যায় না। আমাদের পয়েন্ট বাই পয়েন্ট সেটা রিভার্টও করা যায়, তার উত্তর দেওয়া যায়। হাস্যকর একটি বিচার হয়েছে। সেই বিচারের নামে ওটা সাধারণত হয়ে থাকে, কি বলে, যেগুলোকে ব্যানানা রিপাবলিক বলা হয়, ওইসব ধরনের হয়েছে। গোটা রিপোর্টটা তৈরি করা হয়েছে ইউনূসের পয়সায়। রাষ্ট্রসংঘের, জাতিসংঘের কোনো রেজলিউশন নেই যে ওই তদন্ত করবে ভলকার। ভলকার ওই যেটা করেছে তার বিরুদ্ধে নালিশ হতে চলেছে। এনসিপি বলছে তারা প্রয়োজনে নির্বাচন থাকবে কি থাকবে না এটা তারা ভেবে দেখবে। আমি দুদিন এর আগেও আমি আপনাকে বলেছিলাম এমন কি হতে পারে যে শেষ মুহূর্তে জামাত এনসিপি নির্বাচন থেকে সরে যাবে, তার একটা লক্ষণ। আর হচ্ছে যে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, আপনি অনেকবার মবের বিপক্ষে বলেছেন, তিনি আজকে মবকে একরকম জাস্টিফাই করার চেষ্টা করলেন আবারও, যেখানে বাংলাদেশের অন্যতম অনেক রাজনীতিবিদ, দেশের ভিতরে সক্রিয় রাজনীতিবিদরা তাৎক্ষণিকভাবে এটার প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি জানেন বিষয়টা। গণভোটে হায়ের পক্ষে সরকারের প্রচারণা, যত কিছুই বলি না বলি, এইটা নীতি নৈতিকতার ক্ষেত্রে সরকার বিশাল ফিরিস্তি দিয়ে একটা চিঠি দিয়েছে, দীর্ঘ চিঠি, জাতিকে বোঝানোর জন্য, যেটা পড়াও একটা টাফ, তাকে এত কথা বলে বোঝাতে হচ্ছে। আমি এই তিনটা বিষয়ে আপনার অবজারভেশন জেনে আজকের অনুষ্ঠান শেষ করবো। আক্তার ভাই, আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা শুনতে চাই, আমরা অলরেডি 20 মিনিট পার হয়ে এসেছি। একটা হচ্ছে এনসিপির সরে যাওয়ার কথা বলা, আরেকটা তাজুল ইসলামের এই মবকে সমীহ করে কথা বলতে হবে, আরেকটা হচ্ছে গণভোটে কেন আমরা টাকা ঢালব। আমি প্রথমে শুরু করি, তুমি গণভোটে কেন টাকা দেওয়া হচ্ছে। গণভোটে যদি টাকা তুমি না দাও, তাহলে টাকাগুলো আমরা পাবো কেমনে? না না, প্রচারের জন্য, হায়ের প্রচারের জন্য আমি টাকাটা তো খরচ করার ব্যবস্থা করতে পারলে তো আলী রিয়াজের পকেটে যাবে নাকি? খরচ না করতে পারলে আলী রিয়াজের পকেটে যাবে কেমনে? ওই মনির হায়দারদের পকেটে যাবে কেমনে? এই সমস্ত লোকেরা যদি প্রচারণা চালাইতে না পারে, এখন তারা ইলেকশন ক্যাম্পেইন, তাদেরকে তো কেউ ভাড়াটে নিবে না বক্তৃতা দেওয়ার জন্য। ফলে এটা তাদের ইস্যু, তাদের একটা রাজনৈতিক ধান্দা এবং অর্থনৈতিক ধান্দা। তারা এখানে চুরি চাপরামি করার জন্য বাংলাদেশে আসছে, এখান থেকে কিছু কামাই করার জন্য শুধু আমেরিকা থেকে দৌড়ে চলে আসছে। এদের এই ধান্দাবাজির জন্য, ফিকিরের জন্য এগুলো করা হচ্ছে। এগুলোর বিচার হবে। বাংলাদেশের মাটিতে অনেক বিচার হয় না বলেই তো আজকে তাজুলরা থ্রেট করতে পারে, মব নিয়ে থ্রেট করতে পারে। কিন্তু আলী রিয়াজরার মতো লোকেরা বাংলাদেশকে যে ক্ষতিটা করে গেল, যে বিপ্লবটার ক্ষতিটা করে গেল, সেই বিপ্লবটার ক্ষতি তো শুধু ডক্টর ইউনূস সাহেব করেন নাই। এই আলী রিয়াজ যে ক্ষতিটা করেছে, এই যে একটা বছর এই যে সংস্কার নিয়ে কথা বলছে, এখন সে ভোটের জন্য হ্যাঁ ভোটের। আরে তোমার এটা তো হ্যাঁ ভোটের, তুমি হ্যাঁ ভোটে দাও, না ভোটে দেওয়ার কথা নয়। এই সংস্কারগুলো তুমি কি করেছো সেটাই তো বলতে পারো নাই। এখন তুমি ভোট দিচ্ছ হ্যাঁ ভোটের পক্ষে দিবে, তা হ্যাঁ ভোটের পক্ষে কে দিবে ভোট? হ্যাঁ ভোটে না দেওয়ার জন্য তো দুইটা লোক তো দাঁড়িয়ে আছে। একটা বড় রাজনৈতিক দল যেমন দাঁড়িয়ে আছে, তেমন আওয়ামী লীগের ভোট যদি তুমি চাও, ইনক্লুসিভ ভোটার যদি চাও, এখানে দেখো কন্ট্রাডিকশন কোথায় হচ্ছে। সে ভোট চাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ কি হাঁ ভোটে দিবে? জীবন থাকতো হাঁ ভোটে দিবে? তার মানে ভোটটা যদি ইনক্লুসিভ না হয়, সেই ষড়যন্ত্রে মেতেছে ওরা। এখন প্রতিদিন এই নিউজ কাভারে দেখি এই আলী রিয়াজের বক্তব্য, দেখি মনির হায়দারের বক্তব্য। তারা বাংলাদেশে কে রে বেটা? কারা তুমি? কে তুমি? কেঠা? বাংলাদেশে তোমাকে চাকরিটা কে দিল? কোন পরীক্ষা দিয়ে পাশ করছো? কোন নিয়োগ বিজ্ঞপ্তির এগেইনস্টে তুমি চাকরিটা পাইলা? এই যে ইচ্ছা মতো তুমি যেটা করে খাচ্ছ, এগুলো হিসাবকে দিতে হবে না। একদিন নির্বাচিত সরকার আসলে তো এই হিসাব নিবে। কাজে এখানে আমি যে কথাটা বলছি, এই হ্যাঁ বা না ভোট বলা সরকারের দায়িত্ব হলে সেটা সরকার তথ্য মন্ত্রণালয় করবে, অন্য কারো তো করার কথা নয়।
কিন্তু এখানে আলী রিয়াজরা তাদের অর্থ কামাই করার জন্য এবং তাদের একটা গোষ্ঠী তৈরি করার জন্য এবং দুর্নীতি করার জন্য করছে, এবং সেটা আগামী দিনে যেগুলো সরকার আসে দেখবে। মব নিয়ে তাজুল যে থ্রেট করেছে, তাজুলের তো কোনো আইনগত ভিত্তি নাই। তাজুল নিজেও তো একটা মবের মাধ্যমে এই ক্ষমতায় বসছে। বাংলাদেশের কোন দণ্ডবিধির কোন আইনে কোন নিয়মে কোন প্রক্রিয়াতে তাকে আইসিসি বা এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বানানো হলো, চিফ প্রসিকিউটর বানানো হলো? কোন নোটিশে, কে এটা কে দিয়েছে, কে তার নোটশিট তৈরি করেছে, কে তাকে সিলেকশন করেছে, কি প্রসেস হয়েছে? অর্থাৎ সে নিজেও তো একটা মবের মাধ্যমে এই পদে গিয়েছে। সে মবের কি করে বিরোধিতা করবে? সে আজকে বিপ্লবকে কলঙ্কিত করছে, সে বিপ্লবকে মবের সঙ্গে তুলনা করছে। এর চেয়ে কলঙ্কজনক আর কি হতে পারে? তারপরেও সে চেয়ারে বসে আছে। সে মবকে বিপ্লবের সঙ্গে, বিপ্লব আর মব তো এক জিনিস নয়। বিপ্লব মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। যখন মানুষ সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করে, যখন জনগণ সদলে বলে রাস্তায় নেমে আসে, তখন তাকে বলা হয় বিপ্লব। আর মব জাস্টিস হলো কখন কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো স্বার্থান্বেষী মহল অন্য কোনো প্রতিপক্ষের উপরে হামলি খেয়ে পড়ে, এটার নাম হচ্ছে মব। এখন তাজুল নিজে মবের বেনিফিশিয়ারি। সে মবের মাধ্যমে সে ওই প্রধান এই কি বলে এই পদটা, প্রসিকিউটরের চিফ কি জানি, চিফ প্রসিকিউটরের পদটা সে মবের মাধ্যমে নিয়েছে। কাজে সে তো মব নিয়ে থ্রেট দিবেই। আমি এটা নিন্দা জানাই, ক্ষোভ জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। মব কোনো ভালো জিনিস হইতে পারে না। মব অলওয়েজ ব্যাড, মব খারাপ। মব যে নামে ডাকো না কেন, মব খারাপ। মব আইনের শাসনের পরিপন্থী। বিপ্লব আর মব এক জিনিস নয়। বিপ্লব কখনোই মব হতে পারে না, মব কখনোই বিপ্লব হতে পারে না। কাজে যারা মব এবং বিপ্লবকে এক করছে তারা জ্ঞান পাপী। তারা বিপ্লবকে অসম্মান করার চেষ্টা করছে, বিপ্লবকে তাচ্ছিল্য করার চেষ্টা করছে, বিপ্লবকে কলঙ্কিত করার চেষ্টা করছে। 5ই আগস্টের জুলাই বিপ্লবের যে হয়েছে, সেই জুলাই বিপ্লবকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা কলঙ্কিত করতে চায়, তারাই মবের পক্ষে কথা বলে। আমি মনে করি তাজুল একজন মবের বেনিফিশিয়ারি হয়ে সে বিপ্লবটাকে ধ্বংস করার চেষ্টা করছে, বিপ্লবের মূল স্রোতটাকে ধ্বংস করার চেষ্টা করছে, এই বিপ্লবটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কাজেই আমি তাজুলের সঙ্গে একমত হতে পারলাম না এবং তাজুলের বক্তব্যের জন্য আমি ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তাজুল তো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক মতবাদকে প্রতিনিধিত্ব করে না। সে একজন ব্যক্তি, আর তার যে দল, সেই দলে তখন 3জন প্রার্থী দিতে পারে নাই। কারণ জনগণের প্রতিনিধিত্ব তো কত সংখ্যা বুঝেন? এরকম তো অনেক লোক আছে, অনেক সাবেক এমপিরও আছে, তখন কি করবেন? কাজী সে তো কোনো কারো বাংলাদেশের কোনো কারো প্রতিনিধিত্ব করে না। এই যে ইলেকশনে দাঁড়াইতে হলে, স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইতে হলে 1% ভোট লাগে, তার তো সে 1% ভোটও নাই। সে এখানে কি করে এসে গিয়ে এটা প্রসিকিউটর হয়েছে? যাই হোক, আর মাসখানেক আছে, থাকুক, যদি পারে হারাম খাক। হারাম খাওয়ার পর তো বিচার হবে। এই দেশে তো বিচার হয় না বলেই তো আমরা যা ইচ্ছা না করে ফেলি। এখানে আরেকটা জিনিস তোমার দৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি আসিফ নজরুল সাহেব বিচারকদের উপর খুব নাখোশ। কথায় কথায় বিচারকদেরকে বলছে বিচারকের কথা শুনে না, বিচারক নাকি যাকে খুশি তাকে জামিন দিয়ে দিচ্ছে, এই ব্যাপারে নাকি তার কথাবার্তা শুনে না। সেই জন্য সে প্রধান বিচারপতির কাছে নালিশ করেছে যে প্রধান বিচারপতি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। তুমি আইনমন্ত্রী, তোমার কথা বিচারকরা শুনে না, তো তুমি বিচারকদের নিয়োগ দাও কেন? বিচারকদের ফাইল তোমার অফিসে কেন? কেন সবগুলো ফাইল তুমি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দাও না? তুমি সেগুলো ধরে রাখছো কেন? আবার বলে বিচারক তোমার কথা শোনে না। তোমার কথা বিচারকরা কেন শুনবে? বিচারকদের তো বিচার বিভাগটা আলাদা করে দেওয়া হয়েছে, এটা তো বাংলাদেশ সরকারের আইন বিভাগের অধীনে আর না। তোমার কথা কেন শুনবে? আজকেও দেখলাম, কালকেও দেখলাম একটা সেমিনারে উনি বলছেন, সাংবাদিকদের সেমিনারে বলছেন, দেশের এই যে মব নিয়ে কথা বলেছেন তিনি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছেন না, এবং তিনি বলে গেছেন এগুলো নাকি আগামী সরকার করবে। আরে বাবা, আগামী সরকার কি করবে তুমি বলে দেওয়ার কে রে ভাই? আসিফ নজরুল সাহেব, আপনাকে তো বেতন দেওয়া হয় প্রতিদিন, ঘন্টা হিসাব করে বেতন দেওয়া হয়, রোজের বেতন রোজে দেওয়া হচ্ছে, মাসের বেতন পাচ্ছেন। আপনি কাজটা আপনি করেন না। আগামী সরকার এসে কি করবে না করবে ওনাকে আপনাকে জিজ্ঞাসা করে করবে কি করতে হবে না করতে হবে? আপনি তাদেরকে কি কাজ দেওয়ার দায়িত্ব কি? আপনি আপনার কাজটা কমপ্লিট করে যান, না হলে আপনাকে জবাবদিহি করতে হবে। যে আইনমন্ত্রী আসুক, সেই আইনমন্ত্রী কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনি কতটা ফাইল কি করে গেছেন, কতটা নিয়োগ দিয়েছেন, কি কারণে তাদেরকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন, কি কারণে আপনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল
সে পদত্যাগ না করে একটা চিঠি ফালায়া অফিসে সে ইলেকশন করতেছে, আর সেখানে কোনো পদ কাউকে না দিয়ে একজনকে ভারপ্রাপ্ত দিয়ে দায়িত্ব চালাচ্ছেন, এটা বাংলাদেশের জনগণ কি বুঝে না? এটা কিভাবে আচ্ছা ভাই, হতে পারে? আইন উপদেষ্টা আজকে বলেছেন যে বাংলাদেশে নাকি যথেষ্ট সংস্কার হয়েছে। সংস্কার হয়েছে, হয়তো ওই যে ওর সংস্কার হয়েছে, যথেষ্ট সংস্কার সে বলবে সংস্কার হয়ে গেছে, তাহলে গণভোটে দিচ্ছি কেন? তো ওর এই জবাবটা দিতে গেলে তো রাগ উঠতে হয়। আর আমার কথা শুনো, উনি যে বললেন কথাগুলা, তো উনাকে তো প্রশ্ন করতে হবে, উনাকে তো জানতে হবে উনি এগুলো কেন করতেছেন। আগামী বিচারপতিরা, আগামী দিনের সরকার কি তার কাছে দায়বদ্ধ? তিনি তেনার দায়িত্ব কেন পালন করতেছেন না? এবং এই অ্যাটর্নি জেনারেল এই বিষয়টা দেখো, অ্যাটর্নি জেনারেল সাহেব বিএনপি টিকেটে নির্বাচন করতে গিয়েছে, তিনি পদত্যাগ পত্র রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দিয়েছেন। সেই পদত্যাগ পত্রটা কোথায় আছে কেউ জানে না, কার কাছে দিয়েছেন জানে না, অথচ সেখানে একজন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল দেওয়া হয়েছে, অর্থাৎ ওই পদটা খালি হয় নাই, অ্যাবসেন্স আছে, অনুপস্থিত আছে। এই যে আইন, আসিফ নজরুল সাহেব দেখেন, এটা আসিফ নজরুলের কি একটু লজ্জা নাই? এইটুকু মানে তার নাই? একজন এত বড় শিক্ষক হয়ে সে অ্যাটর্নি জেনারেল একটা পদত্যাগ পত্র কোথায় ফালাইয়া গিয়া বলছে আমি রাষ্ট্রপতির কাছে ডাক যুগে পাঠিয়ে দিছি, আর সে ডাক আর সচিবালয় থেকে, হাইকোর্ট থেকে আর প্রেসিডেন্ট ভবন পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছে নাই, অথচ সেই জায়গাতে আপনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মানিয়ে রাখছেন, যিনি এডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকে ভারপ্রাপ্ত দিয়ে রাখছেন। তাহলে এই সমস্ত ফাইজদামি করার কোনো মানে আছে? জোচ্চুরি করার কোনো মানে আছে? এগুলো তো জোচ্চুরি। আজকে আইন উপদেষ্টা বলেছেন বাংলাদেশে নাকি যথেষ্ট সংস্কার হয়েছে। কোথাও সংস্কার দেখতে পাচ্ছেন কি? যথেষ্ট সংস্কার হয়ে গেছে এই সময়? যত সংস্কার তো সে যা বলছে শুধু হা বললে হবে, সে যা দেখায় দেখ, তাকে জিজ্ঞাসা করো কোথায় হচ্ছে, কি কি সংস্কার হয়েছে, কি কি সংস্কার সে করতে পারতে। আর সংস্কার যদি করেই ফেলে তাহলে এগুলো গণভোটে দেওয়া হলো কেন? এখন তো জনগণ হাও বলে নাই, নাও বলে নাই, তাহলে তুমি সংস্কার করলে কার ভক্তি বলে? প্রধান উপদেষ্টা তো নির্দেশ দেন এই সংস্কার গুলো করে ফেলেন, তিনি তো বলছেন এই সংস্কার গুলা জনভোটে দিয়েছেন। এই যে সবিরোধী বক্তব্য, এই যে দিল্লির সাংবাদিক সাহেব বলে গেলেন, এই সরকারকে, বাংলাদেশ সরকারকে দিল্লি সরকার ন্যূনতম পাত্তা দেয় না, তাদেরকে স্বীকারই করে না, তাদের সঙ্গে কথাই বলে না, এবং এই জয়শঙ্কর আইসা আমাদের কারোর সঙ্গে দেখা করে নাই। কাজে এগুলো তো বলে লাভ নাই। আর তোমার প্রথম প্রশ্নে আসি, এনসিপি বলছে নির্বাচন হবে না, এটা তো এনসিপি নির্বাচন হবে না তো বলে না, বলছে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি, হুমকি তো মানুষ দিবেই। আমি কিছু পাইতে হইলে তো আমার কিছু চাইতে হবে। এখন তার নির্বাচনে যাচ্ছে, নির্বাচনের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তো সরকারের কাছে চাপ দিবে, হুমকি দিবে। এনসিপি তো মূলত সরকারের রাজনৈতিক দল। সাধারণত আমরা কি দেখি, সরকারি কতগুলো রাজনৈতিক দল গঠন করে, যে সরকার থেকে মন্ত্রী ছিল, তারা মন্ত্রিত্ব গিয়ে সরকার করেছে। সরকারের উচিত ছিল এনসিপির ছেলেদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা, এটা সরকারের নৈতিক দায়িত্ব ছিল, ডক্টর ইউনূস সাহেবের নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু তিনি সেটা করেন নাই। কাজী নাসিম এই জন্য তারা যেতেই পারে, এবং সেই জন্য তারা গিয়ে সরকার বলতে পারে আগামীকালকে বিকালে নাকি তারা যাবে, আমরা শুনি কি বলে। তবে আমি মনে করি এই সরকার এনসিপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের প্রতি বেইমানি করেছে, তাদেরকে ধোঁকা দিয়েছে, তাদেরকে ভুল পথে প্ররোচিত করেছে, এবং তাদের মান সম্মান জনগণের সামনে ক্ষুণ্ণ করেছে। এর দায় এই সরকার নিতে হবে। জামাত ইসলাম তাদের গ্রহণ করেছে, তাদেরকে 30টা নমিশন দিয়েছে, আরো হয়তো কয়েকটা নমিশন দিবে। জামাত আজকে এই এনসিপি কে মূল্যায়ন করেছে বলে আজকে এনসিপি নির্বাচনে দাঁড়ানোর মতো সাহস দেখাতে পেরেছে। এটার জন্য এনসিপি মনে হয় জামাতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এবং জামাত যে উদারতা দেখিয়েছে, সবচেয়ে বেশি আসন জামাত এনসিপি কে দিয়েছে। জামাত নিজেও কোনোদিন বিএনপির কাছ থেকে এত আসন পায় নাই, এই গত অনেকগুলো নির্বাচন অংশগ্রহণ করেছিল। কাজেই সেখানে এনসিপি কে 30টা আসন দিয়ে জামাত যে উদারতা দেখেছে, আমি আমার দলের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমার সভাপতির প্রতি, আমার নির্বাচন কমিশনে যারা কাজ করেছে, নির্বাচন এই আসন বন্টনে কাজ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং তারা যথাযথ এনসিপি কে মূল্যায়ন করেছে, তো আরো আগামীতে মূল্যায়ন করবে। হয়তো নির্বাচনে আরো সহযোগিতা জনবল দিয়ে, গণবল দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে অবশ্যই জামাত ইসলাম এই এনসিপি কে পূর্ণ সহযোগিতা করবে। এই কথা, এই বিশ্বাস, এই আস্থা তোমাকে আমি দিতে পারি। আমি দলের না হয়ে বলতে পারি যে এনসিপির প্রতি জামাত ইসলাম তার সকল সহযোগিতা, পূর্ণাঙ্গ সহযোগিতা করবে। তাদেরকে নির্বাচনে জয়ী হওয়ার জন্য যা কিছু প্রয়োজন, জনগণের ঘরে ঘরে যাওয়া, ভোট ভিক্ষা করা, এবং তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া, ইনশাল্লাহ জামাত ইসলাম এনসিপি কে দিবে বলে আমি বিশ্বাস করি।